আজকে এত কম স্টুডেন্ট কেন? আমাদের এত স্টুডেন্ট থাকে, আজকে গুগল মিট করবো, এত কম স্টুডেন্ট। তোমরা সবাই শুনতে পাচ্ছ তো আমাকে? হুম? বলছি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার। আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা, নোটস গুলো তোমাদের পাঠিয়ে দিয়েছিলাম, দেখেছো তো? আচ্ছা, তো হিউম্যান রিসোর্স থেকে হিউম্যান রিসোর্স পড়াচ্ছিলাম। কিছু কোশ্চেন করি যতক্ষণ না বাকিরা জয়েন করছে, তোমাদের খুব সামনে পরীক্ষাও রয়েছে। হুম। স্যার বলো। স্যার বলছি হিউম্যান রিসোর্সের নোটসটা না দেয়া নেই। হ্যাঁ, ওটা দিয়ে দেবো, ওটা শেষ হলে আমি দিয়ে দেবো। আচ্ছা আজকে ঠিক আছে। আজকে শেষ করে দেবো, দিয়ে দেবো ওটা আপলোড। ঠিক আছে, 3-4টে স্লাইড বাকি আছে, ওটা আজকেই শেষ হয়ে যাবে। আচ্ছা, যেটা জিজ্ঞেস করছিলাম যে ধরো কিছু তো পড়েছো, ধরো রিডিং পড়েছো বা আগের দিনও যেগুলো ক্লাসে শুনেছো, ভিডিওগুলো তো আপলোড আছেই। তো সেই ক্ষেত্রে বলছি that, একটা কোশ্চেন ছোট্ট করে, হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস অফ রিক্রুটমেন্ট? এটা আগের দিন পড়িয়েছি ক্লাসে, এটার বেসিসেই জিজ্ঞেস করছি। হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস অফ রিক্রুটমেন্ট? জাস্ট যা তোমরা বুঝেছো, আমাকে কোনো বুকিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের বলতে হবে না, ঠিক আছে? যেটা বুঝেছো বা যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এরকম ভাবে রিক্রুটমেন্ট করা যেতে পারে, তোমরা বলতে পারো, ঠিক আছে? অন্বেষা, অন্বেষা ঘুমিয়ে পড়লো মনে হচ্ছে। হ্যালো, অন্বেষা বলতে পারবে হোয়াট আর দ্য সোর্সেস অফ রিক্রুটমেন্ট? আচ্ছা, শ্রেষ্ঠা বলো। শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা শুনতে পাচ্ছ? বিদিশা,
বিদিশা বলতে পারবে? বিদিশা বেরিয়ে গেছে, কোশ্চেন করলে সবাই বেরিয়ে পড়ছে। আচ্ছা, সুস্মিতা হ্যাঁ স্যার। বলতে পারবে হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস অফ রিক্রুটমেন্ট? স্যার রিক্রুটমেন্ট তো দুটো স্টেপে মানে দুটো ভাবে হয়, একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। ইন্টারনাল, এক্সটার্নাল। আচ্ছা, তো ইন্টারনালের ভেতরে কি কি পড়তে পারে? স্যার ইন্টারনালের ভেতরে প্রমোশন হতে পারে, তারপর বলো বলো, ভালো ঠিকই বলছো, বলো। প্রমোশন হতে পারে, তাহলে ডিমোশনও হতে পারে। আর স্যার আর ইন্টারনালে মনে পড়ছে না। এক্সটার্নালে ক্যাম্পাসিং হতে পারে, প্লেসমেন্ট হতে পারে, আর অ্যাডভার্টাইজিং হতে পারে। আচ্ছা, আর একটা যেটা সোর্সেস অফ রিক্রুটমেন্ট যেটা আগের দিন ডিসকাস করছিলাম, দ্যাট ইজ মডার্ন টেকনিক, তাই না? ওয়াক ইন ইন্টারভিউ, যেটা এখন খুব সবসময় আমরা পেপারে অ্যাড দেখতে পাই, এখানে ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে, ওখানে ওয়াক ইন ইন্টারভিউ, তাই না? বা ডিফারেন্ট ধরো টাই আপস করেও সেখানে রিক্রুটমেন্ট হয়, ডিফারেন্ট কনসাল্টিং এজেন্সির সাথে টাই আপ করে হয়। তো these are the different, ঠিকই বলেছো, ইন্টারনাল সোর্সেস, এক্সটার্নাল সোর্সেস অ্যান্ড দ্য মডার্ন টেকনিক্স। আজকে অ্যাডভান্টেজ থেকে শুরু করবো, এবার আমরা শুরু করবো। আর তুমি জয়েন করলেও আমি পড়াতে পারবো না, ক্লাসটা একবার শুরু হয়ে গেলে বাকিদের যারা জয়েন করতে একটুখানি বলে দাও, অন্যদিন তো অনেক বেশি থাকে। ইলেকট্রিক্যালও যারা আছো, বাকি যারা জয়েন করতে চায় যেন জয়েন করে নিক। ইলেকট্রিক্যালদেরও বলে দিই, তোমাদের এই যে কম্বাইন ক্লাস মঙ্গলবার সকালবেলা অ্যান্ড শনিবার দিন সকালবেলা যে দুটো কম্বাইন ক্লাস হয়, এই দুটো ক্লাসের লিঙ্ক কিন্তু এটাই মেনটেন থাকবে, ঠিক আছে? ইলেকট্রিক্যাল যারা আছো শুনে নাও, এই লিঙ্কটাই মেনটেন থাকবে, ঠিক আছে? এটা যেহেতু কম্বাইন ক্লাস, তোমাদের ডিপার্টমেন্টাল লিঙ্কে মানে হবে না, এই লিঙ্কটাতে হবে ইলেকট্রিক্যালদের বলছি। ঠিক আছে? আচ্ছা, তো once I start the class, it won't be possible to every time come back and to join. সেই জায়গা থেকেও দাঁড়িয়ে একটা রিকোয়েস্ট দ্যাট এটা জিতসি মিট তো নয়, তো প্লিজ বি অন টাইম। যে 10টা 20 25-এও ঢুকে গেলাম, স্যার বুঝতে পারলো না, ঠিক আছে? সেরকম জায়গাটা হবে না, এখানে বারবার আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আর ক্লাসের মধ্যে এসে সেটা করাটাও মুশকিল, মানে বারবার ক্লাস ছেড়ে এসে, ঠিক আছে? তো সেই জায়গাটা একটুখানি তোমরা মেনটেন করবে, আজকে বলে দিলাম, তো সেই জায়গাটা কিন্তু মেনটেন করবে, না হলে অসুবিধা হয়ে যাবে। ওকে, তো screenটা ভিজিবল? স্ক্রিনটা ভিজিবল? হ্যাঁ স্যার। ওকে, তো আমরা যেটা আজকে শুরু করব, দ্যাট ইজ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্টারনাল সোর্স, এক্সটার্নাল সোর্স, ঠিক আছে? এইগুলো
আমরা ডিসকাস করবো। খুব ছোট টপিক, আর দেখতেই পাচ্ছ খুব কমই বাকি আছে, এতটুকু বাকি আছে, আজকে শেষ হয়ে যাবে। তো ইন্টারনালেও তোমাদের এখান থেকেও কিছু কোশ্চেন্স পাবে, মেনলি থিঙ্কিং স্কিলস এর উপর আমার যে কোশ্চেন দেওয়া আছে, এগুলো একটু থিঙ্কিং স্কিলস। নেটে সার্চ করলে কতটা পাবে আমি জানি না, বাট মানে নিজেদেরকে একটুখানি ভেবে চিন্তে অ্যান্সার কিন্তু লিখতে হবে, এটাই আর কি। নিজেদের ভাষায় লিখতে হবে, নিজেদের নাহলে কিন্তু পাস করাটা মানে মার্কস পাওয়াটা মুশকিল হবে আমার পেপার। একটু নিজেরা ভেবে চিন্তে লিখবে, ঠিক আছে? গল্পের মতন করে লিখবে, যেহেতু ম্যানেজমেন্ট তোমরা একদম বেসিক লেভেলে পড়ছো, দিস ইজ নট এনি প্রফেশনাল ম্যানেজমেন্ট সাবজেক্ট কোনো নেই যে প্রফেশনালি পড়তে গেলে যেরকম হয়, ধরো হিউম্যান রিসোর্সের একটা আলাদা পেপার, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের একটা আলাদা পেপার, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের আলাদা। তোমাদের তো সেরকম নেই, তোমাদের একটা সাবজেক্টের ভেতরে সব আছে, মানে অল্প অল্প করে সবকটা বেসিক্স গুলো তোমরা টাচ করছো, তোমরা জানছো এইগুলো তার বেসিক্স, এইভাবে সেই ম্যানেজমেন্ট বডিজ গুলো কাজ করবে বা কাজ করে, যাতে তোমরা যখন জব করতে যাবে, যেখানে এমপ্লয়েড হচ্ছ, সেখানকার কালচারটা তোমাদের বুঝতে সুবিধে হয়, ঠিক আছে? তো সেই জায়গাগুলো আমাদেরকে প্রত্যেককেই শিখতে হয়েছে, তোমাদেরও শিখতে হচ্ছে, এই আর কি। তো অ্যাডভান্টেজ অফ ইন্টারনাল সোর্সেস, এমপ্লয়িজ আর মোটিভেটেড। ইন্টারনাল সোর্সেস মানে কোনগুলো, আর একবার ছোট্ট করে এগুলো রিভাইজ করে দিই। ইন্টারনাল সোর্সেস দেখো কোনগুলো, জব রোটেটিং, শিফটিং ফ্রম ওয়ান জব টু অ্যানাদার, ঠিক আছে? একটা ভ্যাকেন্ট পজিশন হলো, সেখানে একটা প্রমোশন নিয়ে পাঠিয়ে দেওয়া হলো, বা একটা মোর চ্যালেঞ্জিং পজিশন একটা কোম্পানিতে এলো, তো সেই জায়গায় যদি একটা পুরোনো স্টাফকে সেখানে দেওয়া হয়, ঠিক আছে, তো তার কি মনে হবে, দ্যাট কোম্পানি ডিপেন্ডস অন মি, বা কোম্পানি ডিপেন্ডস অন মাই ট্যালেন্ট অর দ্য ওয়ে আই ওয়ার্ক। তো আমাকে সেই জন্য সেই পজিশন, সেই চ্যালেঞ্জিং পজিশনটা দেওয়া হচ্ছে, সে আরো মোটিভেটেড ওয়েতে কাজ করবে, ঠিক আছে? এক্সটার্নাল সোর্সেস কি, ডিরেক্ট রিক্রুটমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট করে নিয়ে আসা, বা ক্যাম্পাস রিক্রুটমেন্ট, যেটা ধরো আমাদের কলেজে হচ্ছে বা হয় যেগুলো, ঠিক আছে? তো সেইগুলো হচ্ছে এক্সটার্নাল সোর্সেস, বা অফ ক্যাম্পাস, অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস দুটোই ঢুকে যাচ্ছে ক্যাম্পাস রিক্রুটমেন্টে। বা এইসব টাই আপ করেও করা যেতে পারে, ঠিক আছে? আর মডার্ন টেকনিক্সে ওয়াক ইন ইন্টারভিউ আছে, ঠিক আছে, বডি শপিং, হেড হান্টিং, এগুলো রয়েছে। তো জাস্ট একবার বলে দিলাম, দেখেও নিলে তোমরা, ঠিক আছে? নাও দ্য অ্যাডভান্টেজ অফ ইন্টারনাল সোর্স অ্যান্ড দ্য ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? অ্যাডভান্টেজ কি, দ্য এমপ্লয়িজ আর মোটিভেটেড, ঠিক আছে? এক্ষুনি যেটা বললাম, যে যদি একটা এমপ্লয়িকে একটা চ্যালেঞ্জিং পজিশনে দেওয়া হয়, আফটার দ্যাট পারসন ইজ ওয়ার্কিং ইন দ্য কোম্পানি ফর দ্য লাস্ট 10-15 ইয়ার্স, তো তার কি হবে, একটা মোটিভেশন আসবে, দ্য কোম্পানি ডিপেন্ডস অন মি, বা কোম্পানি সিজ দ্যাট আই ক্যান টেক আপ দ্য চ্যালেঞ্জ, ঠিক আছে? এমপ্লয়িজ মরাল, দ্য সেলফ কনফিডেন্স ইজ ইনক্রিজড, চিপার প্রসেস, যেহেতু এমপ্লয়ি সেখানে রয়েছে অলরেডি, দ্যাট পারসন বিলংস টু দ্য কোম্পানি, দ্যাট পারসন নোজ দ্য কোম্পানি ভেরি ওয়েল, ঠিক আছে? তার ইন্টিগ্রেসিসে কোম্পানি কিভাবে কাজ করছে সেই জায়গাগুলো তার কাছে যেহেতু ক্লিয়ার, তো বাইরে থেকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হচ্ছে না, তার কস্টিং বাড়ছে, বা একটা হোল ডে অফ রিক্রুটমেন্ট প্রসেস বা হোল উইক অফ রিক্রুটমেন্ট প্রসেস, সেই জায়গায় সময়গুলো বেঁচে যাচ্ছে, সময় বাড়ছে, মানে টাইম ইজ মানি, উই অল নো দ্যাট, ঠিক আছে? তো সময় বেঁচে যাচ্ছে মানে আমরা সেই জায়গায় মানি, উই ক্যান সেভ দ্য মানি, ঠিক আছে? চেইন অফ প্রমোশন ইমপ্রুভস পারফরমেন্স, টুল ফর ট্রেনিং। কেউ বারবার জয়েন করার চেষ্টা করছে, কেউ কি জয়েন করার চেষ্টা করছে, এখানে বুঝবো কি করে, আমার কাছে কিন্তু শো করছে না কিছু। আচ্ছা, এটা রেকর্ড তো হচ্ছে।
অসুবিধা নেই। ঠিক আছে, আমি একবার জাস্ট চেক করে নিলাম। আমার কাছে সিস্টেমটা নতুন, এরকম টাইপের সিস্টেম, আমরা সব ফ্রি জিমেট ইউজ করে অভ্যেস। যাই হোক, আচ্ছা তোমাদের শুনতে পাচ্ছ তো সবাই ক্লিয়ারলি? ভয়েস ইজ প্রপারলি অডিবল তো? Okay, now the disadvantage of internal resource, ঠিক আছে? হ্যাঁ, তো ডিসঅ্যাডভান্টেজ হওয়ার জন্য কি হচ্ছে? ডিসঅ্যাডভান্টেজ দেখো, যখনই একটা পার্সন রয়েছে কোম্পানিতে, সেই জায়গায় প্রথম তো আমাদের অ্যাডভান্টেজেস গুলো তো আমরা দেখলাম যে সে মোটিভেটেড হচ্ছে, তার সেলফ কনফিডেন্স বাড়ছে, কোম্পানির কিছু কস্টিং কমে যাচ্ছে, রিক্রুটমেন্ট প্রসেসের যে কস্ট সেগুলো কমে যাচ্ছে। ডিসঅ্যাডভান্টেজও তার সাথে সাথে কিছু ডিসঅ্যাডভান্টেজও আসছে। ডিসঅ্যাডভান্টেজ কি? দ্য স্কোপ ফর ফ্রেশ ট্যালেন্ট রিডিউসড। কোম্পানি হয়তো একটা ফ্রেশ ট্যালেন্ট নিতে পারতো, যে ধরো 10 ইয়ার্স কাজ করছে, তো ট্যালেন্ট আছেই, সে তবেই সেই কোম্পানিতে 10 ইয়ার্স রিটেন করে রয়েছে, তার তো ট্যালেন্ট আছে। বাট আমরা সবাই জানি উইথ দ্য ডেভেলপমেন্ট অফ উইথ দ্য পাসিং অফ টাইম, আমাদের সবার স্কিল সেট গুলো আস্তে 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 কি বলে মরচে পড়ছে। ঠিক আছে, মানে কি রাস্ট, সেখানে রাস্ট করতে হবে আমাদের স্কিল সেট গুলো। ঠিক আছে, আমরা নিউ ভাবে ডেভেলপ করার হয়তো সময় পাই না বা সুযোগ পাচ্ছি না, বা এই সিচুয়েশন গুলো ধরো একটা এমপ্লয়ের জন্য রাইজ করে আফটার ওয়ার্কিং ফর এ অর্গানাইজেশন ফর 5 to 6 ইয়ার্স, এগুলো রাইজ করতে থাকে। 10 ইয়ার্স পরে গিয়ে তার দেখা যায় যে হ্যাঁ, সে হয়তো যে স্কিল সেট গুলো নিয়ে এসেছিল কোম্পানিতে, সেই জায়গাগুলো হয়তো একটু মানে পুরনো হয়ে গেছে, বা ইট ইজ গেটিং অবসলেট দোজ স্কিল সেট। তো সেখানে হয়তো ফ্রেশ ট্যালেন্ট বা ফ্রেশ রিক্রুটমেন্ট করলে সে অনেক বেশি এনার্জেটিক হবে, অনেক নতুন স্কিলস নিয়ে আসবে, তাই না? তো সেই জায়গাগুলো হয়তো কোম্পানি মিস করে যায় ফর ইন্টারনাল সোর্স। আবার একটা হচ্ছে ট্রাস্ট ওয়ার্দিনেস, অনেস্টি, যেগুলো অলরেডি সেই ক্যারেক্টার্স গুলো একটা এমপ্লয়ের ভেতর কোম্পানি লাস্ট 10 ইয়ার্স ধরে দেখেছে, তো সে চাইবে যে না, আমি সেই জায়গাগুলোকে রিটেন করে রাখি। তো সেটা একটা কনফ্লিক্টিং এরিয়া, যে করবো কি করবো না, ইন্টারনাল সোর্সকে কাজে লাগাবো না এক্সটার্নালি আই উইল রিক্রুট সামওয়ান এলস। ঠিক আছে, তো সেই জায়গাগুলো হয়। আজকে যদি ধরো আমাদের কথাই বলি, যখন আমি ধরো 5-6 বছর আগে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করছি, ঠিক আছে, তো সেই জায়গায় কি হচ্ছে, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দ্যাট আমি যে স্কিল সেট গুলো নিয়ে তখন বেরিয়েছিলাম, সেগুলো এখন আর সেই স্কিল সেট গুলো এখন চলছে না। এখন এআই এর যুগ, আইওটির যুগ, ব্লকচেন, ক্রিপ্টোগ্রাফি মানে ক্রিপ্টোকারেন্সি, সাইবার সিকিউরিটি, এইসবের যুগ। তখন ওইসবগুলো পড়া হতো না, তখন আমরা ইলেকট্রনিক্স বলতে আমরা হার্ডওয়্যার পড়তাম, তাই না? ভিএলএসআই পড়ছি, কমিউনিকেশন পড়ছি, স্পেশালাইজেশন আসছে এগুলোর উপর। এখন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন উইথ স্পেশালাইজেশন ইন আইওটি বা এআই। ঠিক আছে, তাহলে পড়ার ট্রেন্ডটা দেখো আমাদের প্রত্যেক দিন, যে পড়াশুনো করার যে ট্রেন্ড, সেটাও কিন্তু পাল্টাচ্ছে। কেন পাল্টাচ্ছে? বিকজ ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য নিড অফ দ্য মার্কেট। ঠিক আছে, তো সেই জায়গাগুলো কিন্তু একটা ইন্টারনাল সোর্স যখন ইউজ করা হয়, যে অলরেডি কাজ করছে, তার হয়তো সেই ট্যালেন্ট গুলো বা সেই স্কিল সেট গুলো সে হয়তো ডেভেলপ করে উঠতে পারেনি। যদি পেরে থাকে তো ওয়েল অ্যান্ড গুড। ঠিক আছে, আমাদের প্রত্যেককেই উচিত রেগুলার আমরা ডেভেলপ হই, নিজেদেরকে করি নিজেদেরকে। ঠিক আছে, তো সেই জায়গাটা আমাদের মেনটেন করতে হবে, বা ইন্টারনাল সোর্সের রিক্রুটমেন্টের জন্য সেই জায়গাটা একটু দেখতে হবে। Employees have become lethargic, spirit of competition is hampered, frequent transfer reduce productivity. বারবার যদি ট্রান্সফার হয়ে যায়, এটাও ঠিক, এর একটা স্পেসিফিক জব কিছু সেট অফ পিপল করছে, বা একটা টিম অফ পিপল দে আর ডুইং আ স্পেসিফিক জব। হঠাৎ করে একটা নতুন চ্যালেঞ্জিং জব আসলো বলে আমি তাদেরকে তুলে নিয়ে গিয়ে সেখানে বসিয়ে দিলাম, মানে কি এখানকার কাজটা তো বন্ধ হয়ে গেল ফর দ্য টাইমিং, মানে এখানেও কাউকে রিক্রুট করতে হবে বা ইন্টারনালি কাউকে ট্রান্সফার করতে হবে এই পজিশনে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে, প্রোডাক্টিভিটিটা হ্যাম্পার হয়ে যাচ্ছে।
ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজেস অফ এক্সটার্নাল সোর্স। আশা করি বোঝা গেছে তোমাদের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্টারনাল সোর্সেস। হ্যাঁ স্যার বুঝেছি। মেইনলি দেখো ইন্টারনাল সোর্সেসটা কোন জায়গায় কাজে লাগে, যখন ধরো খুব টাইমের খুব অভাব, ঠিক আছে, স্কেয়ারসিটি অফ টাইম, কোনো প্রজেক্ট করতে ইমিডিয়েটলি লাগবে, একটা রিক্রুটমেন্ট করা মানে ইট টেকস অ্যারাউন্ড 1 উইক আগে থেকে তার অ্যাডভার্টাইজমেন্ট দাও, তার 10 দিন পরে বলো যে এই এতদিনের মধ্যে সিভি জমা দিতে, তার 10 দিন পর থেকে ইভ্যালুয়েশন শুরু হবে, তারপরে একটা ইন্টারভিউ করব, তারপরে আবার একটা প্লেসমেন্ট, তারপরে ঠিক করা যে কে কে গুড পারফর্ম করেছে ইন্টারভিউতে বা কাদের এক্সপিরিয়েন্স সুটেবল এক্সপিরিয়েন্স আছে, তো সেইগুলো দেখে পুরোটা শর্টলিস্ট করা। তো ইট টেকস অ্যারাউন্ড আ মান্থ, ঠিক আছে। তো সেই জায়গায় যখন ধরো একটা প্রজেক্ট এসে গেছে অলরেডি, 1 মান্থ লুজ করার আমাদের সময় নেই, সেই টাইমে ইন্টারনাল সোর্সেস কিন্তু খুব ভালো কাজে লাগে। বাট যখন হয়তো একটা প্রজেক্ট আসবে 6 মান্থ পরে, ঠিক আছে, একটা নতুন টেকনোলজির উপর আসছে, সেই জায়গাতেও করা যায়, ইন্টারনাল সোর্সকে স্কিল সেট বাড়িয়ে নিয়ে করা যায়। বাট সেখানে হয়তো যেহেতু তার হয়তো একটু বয়স হয়ে যাচ্ছে, মানুষের বয়সের সাথে সাথে একটু লেথার্জিও আসে, তো সেই জায়গাগুলো দেখে তার হয়তো নতুন কিছু স্কিলস নিয়ে আসা, নতুন কিছু রিসোর্স, নতুন কিছু পার্সন, ঠিক আছে, নিয়ে আসা কোম্পানিতে, যাতে ফ্রেশলি সেই কাজটা করা যায়, ঠিক আছে। অ্যাট্রাক্ট, অ্যাডভান্টেজ অফ এক্সটার্নাল সোর্স কি, অ্যাট্রাক্ট কোয়ালিফাইড পার্সোনাল, ঠিক আছে, কোয়ালিফাইড, মোর স্কিল সেট আর ডেভেলপড ইন দ্য নিউ জেনারেশন, ওয়াইডার চয়েস, ফ্রেশ ট্যালেন্ট, কম্পিটিটিভ স্পিরিট। ডিসঅ্যাডভান্টেজ, ডিসস্যাটিসফ্যাকশন অ্যামং এক্সিস্টিং স্টাফ, হয়তো কোনো স্টাফ ভেবেছিল আমি হয়তো প্রমোশন পেয়ে সেই জায়গাটা করে নিতে পারবো কোম্পানিতে, ঠিক আছে, হয়তো সে ভেবেছিল এরকম, অনেকেই ভাবে, হয়তো সেই জায়গাটা ফুলফিল হলো না, তাহলে কি এক্সিস্টিং স্টাফদের একটা ডিসস্যাটিসফ্যাকশন যে আমায় কোম্পানি দেখলো না, কোম্পানি কি সেটা ভাবলো, ভেবে করলো না, কোম্পানি কি ভাবলো, কোম্পানি ভাবলো যে কোম্পানির বেনিফিটের কথা, ঠিক আছে, কোম্পানি ভাবছে যে কোম্পানিতে নতুন লোক এলে নতুন এনার্জি নিয়ে আসবে, নতুন ভাবে কাজ শুরু হবে, ঠিক আছে, একটা নিউ ওয়েতে আমরা কাজ শিখতে পারবো, কাজ করতে পারবো। তো সেই জন্য কি হলো, এক্সটার্নাল সোর্স থেকে রিক্রুট হবে, ঠিক আছে। তো এটার জন্য কি হলো, সবসময় এটা হবে যে ডিসস্যাটিসফ্যাকশন, এক্সিস্টিং স্টাফ যারা আছে তাদের মনে একটা ডিসস্যাটিসফ্যাকশন থেকে যাবে, ঠিক আছে। বাট তাদেরকে হ্যাম্পার করব বলে কিন্তু কোম্পানি নিয়ে আসছে না এক্সটার্নালি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে লেন্দি টাইম কনজিউমিং প্রসেস। এই যেরকম বললাম, ধরো 1 মাস 1.5 মাস ধরে একটা রিক্রুটমেন্ট প্রসেস হয়, কস্টলি প্রসেস, অ্যাডভার্টাইজমেন্ট দাও কোথাও একটা, অনেকেই ধরো দেখবে যে কোম্পানি তার নিজের অফিসের ভেতরে তো ইন্টারভিউ করে না, একটা জায়গায় আবার কোনো হয়তো একটা ব্যাংকুয়েট, সেখান থেকে রেন্টে নেওয়া, 1 মাসের জন্য রেন্টে নেওয়া আছে, কারণ রোজ বা 5 দিনের 10 দিনের জন্য রেন্টে নেওয়া আছে, কারণ 10 দিন ধরে ইন্টারভিউ চলছে, তো তার রেন্ট পে করা, ঠিক আছে। তো একটা কস্টলি প্রসেস, ঠিক আছে। তারপরেও ধরো আবার সেগুলো সিলেকশন, আবার তাদের কলিং আপ, হয়তো এইচআর রাউন্ডের ইন্টারভিউ, তো দেয়ার আর ডিফারেন্ট লেভেলস অফ ইন্টারভিউ। তো দেখা যাচ্ছে হয়তো ব্যাংকোয়েট 1 মাস ধরেই নিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। তো একটা 1 মাস ধরে নেওয়া মানে ইট ইজ আ হিউজ কস্ট। তো সেই জায়গাগুলো দেখা গেছে। তো আনসার্টেন রেসপন্স, রেসপন্স হবে কিনা, এবার আমি দিলাম একটা পজিশনের জন্য ভ্যাকেন্সি দিয়ে, আমি পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, আমার তো অলরেডি কস্টিং তো সেখানে ঢুকে যাচ্ছে, কিন্তু কতটা ভালো রেসপন্স পাবো সেটা হচ্ছে একটা বড় ব্যাপার। আমি ধরো রেসপন্স ভালো পেলামই না, আমি যেরকম পজিশন বা যেরকম কোয়ালিফাইড ছেলে চাইছিলাম বা যেরকম স্কিল সেটের মানুষ চাইছিলাম, সেই স্কিল সেটটা আমি পাচ্ছি না, তো সেখানে একটা আনসার্টেন রেসপন্স, সেই জায়গায় একটা আনসার্টেনিটি থেকে যাচ্ছে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে এতক্ষণ। Yes, sir. Okay, okay. So next is selection. How to choose? Selection is the process of picking individual who have relevant qualification. ঠিক আছে, সবসময় দেখবে একটা ওয়ার্ড relevant qualification, এখন সেটাকে করতে গেলে আর একটা দিয়ে relevant skill set ও লাগবে, আমাদের skills to fill jobs in an organization.
ঠিক আছে, প্রপার সেই সবাই তো আমরা দাঁড়িয়ে আছি এখানে, খুব সুন্দর করে দেখো সবাই দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো একজনকে সেখান থেকে পিক আপ করা হচ্ছে, কাকে পিক আপ করা হচ্ছে? যার একটু কালারটা দেখো আলাদা, ঠিক আছে। সবাই এখানে গ্রে কালারের মানুষ, মাঝখানে একটা রেড কালারের একটা ইমেজ রয়েছে, তো সেই ইমেজটাকে পিক আপ করা হচ্ছে, কারণ দ্যাট পারসন স্ট্যান্ড আউটসাইড দ্য কিউ। যে নর্মাল যে কিউ রয়েছে অল আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার থেকে যে বেশি এনার্জি, বেশি অ্যাট্রাকটিভ হবে, যার পার্সোনালিটি, যার স্কিল সেট, যার কোয়ালিফিকেশন উইল বি মোর অ্যাট্রাকটিভ, তাকেই কোম্পানি চুজ করে নেবে, ঠিক আছে। এর জন্য আমি বলি কিছু অ্যাডিশনাল স্বয়ং থেকে কোর্স গুলো করো, কারণ ইউ উইল স্ট্যান্ড আউটসাইড দ্য কিউ। আচ্ছা, তো বেসিক পারপাস ইজ টু চুজ দ্য ইন্ডিভিজুয়াল হু ক্যান মোস্ট সাকসেসফুলি পারফর্ম দ্য জব from the pool of qualified candidates. These are all qualified, but এর কাছে একটু বেশি কিছু আছে। This person have that X factor, that extra qualification যেটা এদের কাছে নেই, ঠিক আছে। তো তাকে চুজ করছি, বা তার ভেতরে সেই পোটেনশিয়ালটা দেখা যাচ্ছে তার ইন্টারভিউ দেওয়ার স্টাইলে বা তার কথা বলার স্টাইলে, তার ভেতর সেই দেখা যাচ্ছে পোটেনশিয়ালটা, যেটার জন্য ভাবছে একজন রিক্রুটার, ভাবছে যে দ্যাট দিস পারসন, ইয়েস দিস পারসন ক্যান পারফর্ম দ্য জব, ঠিক আছে। সেই কনফিডেন্সটা কিন্তু ইন্টারভিউর সময় তৈরি হয়ে যায়। এখানে দেখো একটা ট্রেতে সব ডিসকার্ডেড পিপল একজন দাঁড়িয়ে আছে এখানে। তো এই জিনিসগুলো নিজেদের ভেতরে ডেভেলপ করতে হবে। অলরেডি তোমরা 6 সেম, আর এক মাস 2 মাস পরে তোমরা, হ্যাঁ বলো। স্যার বলছি এখানে যে আপনি ইন্টারনাল সোর্সেস বা এক্সটার্নাল সোর্সেস যেটা দেখাচ্ছিলেন, ওখানে যে অ্যাডভান্টেজ আছে, ওখানে একটা অ্যাডভান্টেজ কি ওটা ছিল যে মানে চিপার, মানে যে চিপার প্রসেস বা কস্টটা কম হবে, যে একটা ইন্টারনাল মানে ভিতরে যে এখন লোকটা আছে তাকে রিক্রুট করতে হবে, হ্যাঁ আছে, এই যে আছে, মানে তাকে একটু মানে অন্য বাইরে থেকে মানে যদি কাউকে নেওয়া হয়, ওর থেকে ভিতর থেকে যাকে নিচ্ছি তার একটু তো তাকে কম পয়সা দিলেও তার চলে, মানে একটু ইনক্রিমেন্ট দিচ্ছি তাতে ওর খুশি হচ্ছে। হ্যাঁ এটা তো ঠিকই, এটা তো ঠিক। হ্যাঁ স্যার, আমি এটাই ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আজকে হিউম্যান রিসোর্সে শেষ করে দিতে হবে। আচ্ছা, সিলেকশন স্টেপস, সিরিজ অফ হার্ডলস, রিসেপশন, স্ক্রিনিং, ইন্টারভিউ, অ্যাপ্লিকেশন ব্ল্যাঙ্ক, সিলেকশন টেস্ট, এগুলো ডিফারেন্ট প্রসেস, ঠিক আছে, স্টেপস আমরা যেগুলো ফলো করব। কি ফেভারেবল ইমপ্রেশন ফ্রম স্টেজ অফ রিসেপশন, স্ক্রিনিং ইন্টারভিউতে কি হচ্ছে, প্রিলিমিনারি ইন্টারভিউ কাটস দ্য কস্ট, অ্যালাউ অনলি এলিজিবল ক্যান্ডিডেট, সবাইকে না ডেকে একটা ধরো টেলিফোনিক ইন্টারভিউ করা হয়ে গেল। স্ক্রিনিং ইন্টারভিউতে কি হলো, একটা টেলিফোনিক ইন্টারভিউ করা হয়ে গেল, সেখান থেকে একটা স্মল একটা সেট অফ পিপল, একটা লার্জ বাল্ক অ্যামাউন্ট থেকে একটা স্মল, হয়তো 100টা সিভি পড়েছে, সেখান থেকে হয়তো 25টা সিভি শর্টলিস্টেড হয়ে গেল অ্যাকর্ডিং টু দ্যাট টেলিফোনিক ইন্টারভিউ, ঠিক আছে। তাতে কি হলো, কস্টিংটা কমে গেল। তো সেই স্ক্রিনিং একটা ছোট্ট ইন্টারভিউ আগে করে নেওয়া, অ্যাপ্লিকেশন ব্ল্যাঙ্ক, ব্রিফ হিস্ট্রি শিট অফ এমপ্লয়িজ ব্যাকগ্রাউন্ড, সিলেকশন টেস্ট, এরপরে যেগুলো হয় আমাদের যে কোনো আইটি কোম্পানিজ বলো বা যে কোনো কোর ইন্ডাস্ট্রিজ বলো বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোর ইন্ডাস্ট্রিজ, সব জায়গায় হয় ইন্টেলিজেন্ট টেস্ট, অ্যাপটিটিউড, পার্সোনালিটি, অ্যাচিভমেন্ট টেস্ট, সিমুলেশন টেস্ট, অ্যাসেসমেন্ট সেন্টার, গ্রাফোলজি টেস্ট, পলিগ্রাফ, ঠিক আছে, ইন্টিগ্রিটি টেস্ট। যাই হোক, এত কিছু অবশ্য হয় না, তবুও জেনে রাখা ভালো। আমাদের সবসময় আমরা দেখা যায় যে আমাদের ইন্টেলিজেন্ট টেস্ট, অ্যাপটিটিউড, পার্সোনালিটি, অ্যাচিভমেন্ট টেস্ট, এই 4টে তো হয় সব জায়গায়, ঠিক আছে। তো এই 4টের উপরে খুব ভালো করে তোমাদেরকে কাজ করতে হবে, যে হোয়াট থিংস ইউ হ্যাভ অ্যাচিভড ইন ইউর ডিপ্লোমা লেভেল, যে তোমরা 3 ইয়ার্সে পড়াশোনা করলে কি কি অ্যাচিভ করলে। ধরো ন্যাশনাল লেভেলে কোনো কম্পিটিশনে গেছো, সেখানে একটা পজিশন, মেবি ইট ক্যান বি আ 10th পজিশন, দ্যাট ডাজ নট ম্যাটার, বাট ইউ হ্যাভ অ্যাচিভড দ্যাট ইন আ ন্যাশনাল লেভেল, সেটা একটু দেখা, মানে সেগুলোকে নিয়ে আসা সামনে। বা আদার কোনো সার্টিফিকেশন, কোনো প্রফেশনাল কোর্সের সার্টিফিকেশন, সেগুলো করেছো, বা কোনো হায়ার ইনস্টিটিউট বা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউটের থেকে কোনো সার্টিফিকেশন করেছো,
এগুলো কি হয় দেখো, দিস আর দ্য ফিউ চ্যালেঞ্জেস দ্যাট ইউ আর টেকিং ইন ইউর ডিপ্লোমা। তাতে কি হলো, একটা রিক্রুটার বুঝবে যে আদার দ্যান দিস নর্মাল কোর্স ওয়ার্ক, আমাদের 10 to 5 ক্লাসেস, এর বাইরে ছেলেটা বা মেয়েটা নিতে পারে সেই প্রেশারটা বা সেই চ্যালেঞ্জটা নিয়ে সে একটা কমপ্লিট করতে পারে। তো তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্টটাও সেখান থেকে হয়ে যাচ্ছে উইথ দ্য অ্যাচিভমেন্টস ইউ হ্যাভ ডান আদার দ্যান ইউর কোর্স ওয়ার্ক। ঠিক আছে, তোমরা তোমাদের পার্সোনালিটির উপরে কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট পড়ছে। যে যে নর্মাল ডিপ্লোমা করে গেছি আর যার কাছে দুটো তিনটে অ্যাচিভমেন্ট আছে, মানে কি সেই ছেলে বা মেয়েটি খুব খাটিয়ে মেয়ে, দ্যাট পারসন ইজ হার্ড ওয়ার্কিং, এটাই বোঝা যায়, তাই না? তোমরা থাকলে কি বুঝতে, সেটাই তো বুঝতে। তোমরা আজকে রিক্রুট করতে গেলে সবাই দাঁড়িয়ে আছে নর্মাল ডিপ্লোমা নিয়ে, আর একজন সেখানে দাঁড়িয়ে আছে ধরো একটা ইন্টার কলেজ কম্পিটিশন উইন করে তার একটা সার্টিফিকেট নিয়ে, that whose CV or whose resume will be more approaching বা appreciating, কারটা হবে বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবে? কোশ্চেনটা একবার একটু বলুন। যে নর্মাল সবাই ধরো ডিপ্লোমা নিয়ে গেছে ইন্টারভিউ দিতে, আর একজন দুজন তার মধ্যে গেছে যে এক্সটার্নাল তাদের কিছু অ্যাচিভমেন্ট আছে, একটা ইন্টার কলেজ হয়তো স্টেট লেভেলে একটা কম্পিটিশন হয়েছে সেখানে, বা কিছু প্রফেশনাল কোর্সেস তারা কমপ্লিট করেছে। আজকে ধরো তোমরা ডিপ্লোমা কোর্সের সাথে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা প্রফেশনাল কোর্স তোমরা কমপ্লিট করেছো 6 মান্থসের বা কিছু উইকসের, হয়তো হয়তো 12 উইকসের একটা প্রফেশনাল কোর্স তোমরা কমপ্লিট করেছো। তো কার সিভিটা মোর অ্যাপ্রোপ্রিয়েট বা মোর অ্যাপ্রোচিং বা ডিজায়ারেবল হবে একটা রিক্রুটারের কাছে? যারা এই কোর্স গুলো করেছে, মানে প্রফেশনাল কোর্সেস গুলো, হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা সেটা আবার কোম্পানির উপরও ডিপেন্ড করে। কোম্পানির উপর ডিপেন্ড করে আমি সেটা বলছি না, আমি কোম্পানি স্পেসিফিক কোনো কোর্সে যাচ্ছি না। কোম্পানির উপর ডিপেন্ড করবে কোনটা কোম্পানি স্পেসিফিক কোর্স। আজকে আইটি তে গেছি, আমি যদি শিখে যাই হোয়াট ইজ স্টিল ম্যানুফ্যাকচারিং, সেটা হয়তো আইটির জন্য কিছু লাভ হচ্ছে না, আইটি গুলো আমার জেনে কি লাভ। বাট আমি যদি এআই জেনে যাই বা পাইথন জেনে যাই এক্সট্রা করে, তাহলে কোম্পানি বলবে হ্যাঁ এটা শিখে তো আমার লাভ আছে। বা তোমরা ধরো কদিন আগে ইডিসি ধরো একটা পিএইচপি ক্লাস হলো, তো পিএইচপি জানি বা এসকিউএল এর বেসিক্স গুলো আমরা জানি, তো সেটা জেনে গেছি, তো সেটা কোম্পানি আইটি স্পেসিফিক। বাট এখান থেকে কি জিনিসটা দেখা যায়, দেখা এটা যাচ্ছে যে তুমি নর্মাল কোর্স ওয়ার্কের থেকে বেশি কতটা আর নিতে পারছো। ঠিক আছে, তোমাদের যে জব তার বাইরে তুমি কতটা প্রেশার নিতে পারবে। ঠিক আছে, সেখান থেকে তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট। তো আর একটা জায়গা দেখো দেখা যাচ্ছে যে তোমাদের শেখবার ইচ্ছেটা কতটা। শেখবার তো এখনকার দিনে কোনো শেষ নেই। এই কোভিড আসার পরে আমাদের শেখার স্কোপটা অনেক বেশি বেড়ে গেছে, মানে আমি বলবো ট্রিপল বা আরো বেশি হয়ে গেছে আমাদের শেখার স্কোপ। কারণ আমাদের কাছে সব বড় বড় ইনস্টিটিউটরা অনলাইন কোর্সেস নিয়ে চলে এসেছে, যেটা আমাদের কাছে আগে পসিবল। আমি যখন ধরো এমটেক করছি, হ্যাঁ, তো তখন সেটা পসিবল ছিল, আমি চাইলেও তখন পড়তে পারতাম না। আমি যদি চাই তখন আমি আইআইটির কোনো কিছু পড়তে পারবো না, বাট এখন পারবো, আমি ঘরে বসে পারবো। 1000 টাকা দিলে আমি পারবো একটা আইআইটি খড়গপুর বা আইআইটি হায়দ্রাবাদ, গুয়াহাটি এইসব জায়গা থেকে একটা কোর্স সার্টিফিকেট করতে পারবো। ঠিক আছে, আইআইটি কানপুর, এটা পারছি। আজকে চাইলে আমি দিল্লিতে একটা কম্পিটিশন হচ্ছে, আমি টেক পার্ট করতে পারবো, অনলাইনেই পারছি। সেটা আগেকার দিনে পারতাম না, আগে আমাকে ফর্ম ফিল আপ করতে হলো, তারপর দিল্লিতে যেতে হবে কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য। ইট ইজ এ কস্ট টেকিং ম্যাটার। তো মানুষ কি করতো আগেকার দিনে, মানে আমাদের সময় কি অতটাও ইয়ে হতো না। স্টেটের মধ্যে হলে হয়তো ঠিক আছে, বা সিটির মধ্যে হলে আরো ভালো, যে সিটির মধ্যে হয়তো কেউ সল্টলেকের কোনো কলেজ থেকে আমাদের হয়তো নর্থ 24 পরগনার কোনো কলেজে কম্পিটিশন হচ্ছে, যাওয়া হলো। তো দ্যাট ওয়াজ ভেরি ফাইন উইথ দ্যাট টাইম। এখন সেটা আরো স্কোপ বেড়ে গেছে। তো এখন কিন্তু রিক্রুটারদের ডিমান্ডটাও বেড়ে যাচ্ছে যে না, ছেলেমেয়েরা শিখে আসবে, কেন শিখে আসবে না? ঠিক আছে, যেহেতু এত স্কোপ দেওয়া হচ্ছে, তো তারা শিখবে না কেন? তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের পার্সোনালিটি ফ্যাক্টরেও ভেতরেও চলে আসছে।
আচ্ছা, তো তারপরে চলে যাই সিলেকশন ইন্টারভিউ, ওরাল এক্সামিনেশন, তারপরে মেডিকেল এক্সামিনেশন হয় যে কতটা মেডিকেলে ফিট, ঠিক আছে, কোনো মেডিকেল ইস্যুজ আছে কিনা প্রতিটা অর্গানসের, ধরো বা ফুল বডি চেকআপ যেটা বলা হয়, ঠিক আছে, সে এক্সরে বলো বা আরো ব্লাড টেস্ট এগুলো করা হচ্ছে নর্মালি, ঠিক আছে। রেফারেন্স চেকস, পার্সোনাল ডিপার্টমেন্ট চেকস, অ্যাপ্লিকেন্ট প্রিভিয়াস জব পারফরমেন্স টু রেফারেন্সেস গিভেন, কিছু আগের কোম্পানি কোথাও যদি ফ্রেশার্স যে হবে না, অবভিয়াসলি ফ্রেশার্স হলেও হয়তো কলেজের কিছু রেফারেন্স তুমি দেখবে, যারা ফ্রেশার্স হয় অনেকে কলেজের কিছু স্যার ম্যাডামদের রেফারেন্স দিয়ে রাখে যে আমি কেমন, আমি মানুষটা কেমন, একটা কোম্পানি ওই 10 মিনিট বা আধ ঘন্টার ইন্টারভিউতে জানবে কেমন, আমি তো সেখানে সেজেও বসে পড়তে পারি, ঠিক আছে, আমার পার্সোনালিটিটাকে আমি হাইড করতে পারি, যদি আমার ক্যাপাবিলিটি থাকে আই ক্যান হাইড মাই সেলফ যে আমি কেমন, ঠিক আছে। তো তার জন্য কি হয় যে কিছু স্যার ম্যাডামদের হয়তো রেফারেন্স দেওয়া থাকলো, যদি কোম্পানি ফিল করে যে না দিস মানে দিস ক্যান্ডিডেট ইজ লিটল বিট ডিপ্লোম্যাটিক ইন দেয়ার অ্যান্সার, তো জানা যাবে অ্যাকচুয়ালি পার্সোনালিটিটা কেমন, তার যদি টিচার যে 3 বছর 4 বছর তাকে পড়িয়েছে তার কাছ থেকে নেওয়া তার ফিডব্যাক, ঠিক আছে। তো সেই জায়গাগুলো রেফারেন্সেস হয়। আবার ধরো যখন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিতে যায়, তো আগের কোম্পানিতে সে কেমন পারফর্ম করে এসছে, তো সেখানকার কিছু রেফারেন্স দেওয়া থাকে যে এই কোম্পানিতে ফোন করলে আমার ব্যাপারে জানতে পারবে যে আমি কেমন পারফর্ম করতাম, ঠিক আছে। তো হায়ারিং ডিসিশন, ফাইনাল ডিসিশন whether to select or reject a candidate, that is the final decision, ঠিক আছে। নেক্সট হচ্ছে সিলেকশন টেস্টের ভেতরে কি কি আসছে, এগুলো থেকে খুব একটা তোমাদের কোশ্চেন আসবে না, প্রসেস গুলো ভালো করে জেনে রাখতে হবে, যে সিলেকশন স্টেপস, ঠিক আছে, এই জিনিসগুলো হোয়াট ডু ইউ মিন বাই সিলেকশন, এই জায়গাগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। তবুও এগুলো জেনে যাও, এগুলো জাস্ট আমি একবার করে বলে দিচ্ছি, কারণ এগুলোতে খুব একটা কোশ্চেন আসে না, দিস আর ভেরি ডিরেক্ট কোশ্চেন, আর জিজ্ঞেস করবে না হোয়াট ইজ পার্সোনালিটি টেস্ট। আচ্ছা, তো ইন্টেলিজেন্ট টেস্টের ভেতরে কি আছে, মেন্টাল এবিলিটি, ঠিক আছে, মেন্টাল এবিলিটি, নিউমেরিক্যাল এবিলিটি, এগুলো হতে পারে অ্যাপটিটিউড টেস্টের ভেতরে ম্যাথমেটিক্যাল, যে পোটেনশিয়াল টু লার্ন স্কিলস, পার্সোনালিটি টেস্টে প্রজেক্টিভ টেস্ট, interpret problem, interest test, idea to know people's area of interest, preference test, people different preference for achievements, achievement টেস্টের ভেতরে দেখো proficiency, know how test, shorthand, ঠিক আছে, এটা একটা অ্যাচিভমেন্ট যে আমি শর্টহ্যান্ড জানি। সিমুলেশন টেস্টের ভেতরে মেকিং দেমসেলফ প্রবলেম সলভ, কিছু সিমুলেট করে দেখানো, সঙ্গে সঙ্গে হয়তো এক্সেলে বললো যে এক্সেলে এই কাজটা করে দেখাও, এই জায়গাগুলো আসতে পারে। এগুলো প্র্যাকটিক্যাল টেস্ট হয় অনেক কোম্পানিতে হয়, যখন তোমরা কিছু মানে অফিস জবের জন্য যাবে, ঠিক আছে, ইন্টারভিউ দিতে, তখন কিন্তু এক্সেল বা ওয়ার্ডে হয়তো বললো যে হ্যাঁ টাইপ করে দেখাও, বা এক্সেলে একটা কিছু পারফর্ম করে একটা চার্ট ক্রিয়েট করে দেখাও, বা একটা গ্রাফ ক্রিয়েট করে দেখাও উইথ দিস ডেটাস, ঠিক আছে, তোমাকে হয়তো 10 মিনিটস টাইম দিল, তো সেই জায়গাগুলো সিমুলেশন টেস্টের ভেতরে ঢুকিয়ে দেয়। Assessment center is in a separate room. Employees are assessed through multiple assessors. In basket, candidates are asked to act in limited periods with the files and notes. Leadership groups discussion, business game, how to advertise. সেগুলো ডিসকাস করা, এমন ভাবে ডিসকাস করবে as if you are selected for the company, but দেখবে how well you can generate your ideas, ঠিক আছে। Individual presentation, plan, organize or assign topics, structured interview, series of question aimed at participant. Normally এগুলো আমাদের ডিরেক্ট কোশ্চেন আসে, স্ট্রাকচার ইন্টারভিউ, ঠিক আছে। এই জায়গাগুলো আমাদেরকে ইন্টারভিউ দিতে গেলে জানতে হবে। হয়তো অন ক্যাম্পাস যেগুলো আমাদের ক্যাম্পাস ড্রাইভ হয়, সেখানে হয়তো এতটাও কড়াকড়ি হয় না, বাট অফ ক্যাম্পাস গেলে ইউ হ্যাভ টু ফেস দিস কাইন্ড অফ ইন্টারভিউ ইন বিগ কোম্পানিজ, ঠিক আছে, ইন বিগ কোম্পানিজ তোমাদের সেগুলো ফেস করতে হবে। আচ্ছা, গ্রাফোলজি টেস্ট টু এক্সামিন লাইনস, ট্রেন্ডস, কার্ভস, আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি, ফ্লারিশ পারসনস, হ্যান্ডরাইটিং এন্ড ইমোশনাল মেকআপ, ঠিক আছে, এই জায়গাগুলো দেখে কিন্তু, ঠিক আছে, যে ইমোশনালি তুমি কেমন, তোমার এবিলিটি কি কি,
সেইগুলো পলিগ্রাফ, লাই ডিটেক্টর, রাবার টিউব অ্যারাউন্ড চেস্ট, এগুলো জেনারেলি ধরো ডিফেন্সে অত লাগে। এখানে আমাদের নর্মাল একটা আইটি কোম্পানির রিক্রুটমেন্টে এইসব করবে না পলিগ্রাফ দিয়ে। যাই হোক, তবু জেনে রাখা ভালো, এগুলো সব লাগিয়ে ওই লাই ডিটেকশন হয় যে তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো, বা কোনো এমন কোনো পজিশন যেখানে খুব সিকিউরিটির প্রয়োজন সেই সব জায়গাতেও করা হয়। ঠিক আছে। ইন্টিগ্রিটি টেস্ট মেজার্স এমপ্লয়িজ অনেস্টি বাই আস্কিং মোর ইয়েস অর নো কোশ্চেনস। নেক্সট হচ্ছে কাইন্ডস অফ ইন্টারভিউ। Preliminary interviews, screening of applicants. This afford him freedom to decide whether the job will suit him. The non-directive interview, recruiter asks question that comes to mind, is allows applicant to talk freely. Non-directive, freely তুমি বলো যে what do you think about this job position or the job challenges সেগুলো। The directive or structured interview, recruiter use predetermined set of question and comparison are made among more applicants. Situational interview, applicants is given a hypothetical situation. এটা খুব দেখা যায়, বা আমি যে তোমাদের এই কেস স্টাডিজ গুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে এই সিচুয়েশনাল ইন্টারভিউ এর একটা পার্ট। ঠিক আছে, যে এই কেস থাকলে হাউ ইউ উইল সলভ আর হাউ ইউ উইল ডিটেক্ট দ্য প্রবলেম। ফার্স্ট সলভের আগে তো আমাদের প্রবলেমটা ডিটেক্ট করতে হবে। তো ম্যাক্সিমাম ধরো আমি যেগুলো ডিসকাস করেছি সেগুলো কেস স্টাডিজ গুলো, সেগুলো প্রবলেম ডিটেকশনের উপর, যে কোন ম্যানেজমেন্টের কোন পার্টটা ফেলিয়ার করছে, কোন লটা ফেল করে যাচ্ছে। ঠিক আছে, তো সেই জায়গাগুলো, সেই সিচুয়েশন, সেরকম কিছু সিচুয়েশন দিয়ে দেওয়া একটা, যে এরকম সিচুয়েশনে ইফ ইউ আর প্লেসড ইন দিস কাইন্ড অফ সিচুয়েশন হাউ ইউ আর গোইং টু রিঅ্যাক্ট অর হাউ ইউ আর গোইং টু টেক দ্য ডিসিশন হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু। তো সেইগুলো। Behavioral interviews focuses on actual work incidents. Stress interviews, interviewer attempts to find out how applicant responds to aggressive, embarrassing, rude and insulting question. অনেক সময় দেখা যায় যে তাদেরকে হ্যারাস করা ইন্টারভিউয়ের ভেতরে, but they are checking how patient you are. ঠিক আছে, তুমি সেই জায়গায় কত কাম ভাবে বসে ঠিক অ্যান্সার দিয়ে যাচ্ছ, হাসি মুখে অ্যান্সার দিয়ে যাচ্ছ, you are not getting angry or you are not getting excited in that condition. ঠিক আছে, তো সেই জায়গাগুলো দেখা। Panel interview, the applicant meets 3 to 5 interviewers who takes turns in asking questions. The panel members can ask new and incisive question based on their expertise, experience and elicit deeper and meaningful responses from the candidate. তো কিছু কিছু এই ইন্টারভিউ স্ট্রাকচারস গুলো তোমরা জেনে যাও। যদিও তোমরা হয়তো এখন যারা জব করতে ঢুকবে, তোমরা যে এইচআর পজিশনে কেউ ঢুকবেন, তবু এগুলো জেনে রাখা ভালো যে তোমরা যখন ইন্টারভিউ দেবে তখনও এরকম সিচুয়েশন আসতে পারে যে স্ট্রেস ইন্টারভিউ, একটা তোমাকে রিক্রুটার ভুল ভাল কোশ্চেন করে যাচ্ছে, এমন কোশ্চেন করছে দোজ আর নট ডিরেক্টলি রিলেটেড টু দ্য ইন্টারভিউ অর নট ডিরেক্টলি রিলেটেড টু ইউর সাবজেক্ট, বাট স্টিল হয়তো তোমার মনে হচ্ছে যে this person is harassing me in the interview। তা কিন্তু নয়, ঠিক আছে, তা কিন্তু নয়। that person is not harassing you, that person is checking how cool you are। ঠিক আছে, in stressful situation also আমাদেরকে we need to maintain our calm। তো সেই জায়গাটা কিন্তু সবসময় দেখা হয়, তবেই তুমি একটা জায়গায় তুমি ঠান্ডা মাথায় জব করতে পারবে। অনেক কনস্ট্যান্ট আসবে, অনেক এগেইনস্ট ফোর্সেস, যেরকম নর্মাল আমাদের ফিজিক্সেও আমরা দেখি ফ্রিকশন ইজ অ্যাক্টিং অন ইচ অ্যান্ড এভরি টাইম অন আস। তো সেরকম ভাবে কাজও যখন করতে যাবে আমাদের সেরকম এগেইনস্ট ফোর্সেস অনেক কিছু আসবে। ঠিক আছে, সেই এগেইনস্ট ফোর্স গুলোর এগেইনস্টে হাউ ইউ আর রিঅ্যাক্টিং, সেইটা যে তুমি কতটা ঠান্ডা মাথায় তুমি তোমার কাজের প্রতি কনসেন্ট্রেট করবে, না তুমি তাদের পেছনে তাদের সঙ্গে ঝগড়া করতে টাইম কাটাবে বা একটা কমপ্লেনিং নেচারের ভেতরে আসবে। তো সেই জায়গাগুলো কিন্তু তখনই তোমার পার্সোনালিটি গুলো ডেভেলপ বা সামনে চলে আসে এই ডিফারেন্ট টাইপস অফ ইন্টারভিউ। আচ্ছা, এরার্স ইন ইন্টারভিউইং, এগুলো খুব একটা দরকার নেই, তাও আমি বলে দিচ্ছি এগুলো এই প্লেসমেন্ট আবার দরকার আছে। এরার্স ইন ইন্টারভিউইং দরকার নেই আমি বলবো না, জেনে রাখা সবকিছুই ভালো। আমি জানি না কতটা কোশ্চেন আসে, আমি এখান থেকে খুব একটা দেখিনি কোশ্চেন আসতে, আমি সেটা রেসপেক্টে বলছি। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ তো সবাই? আমি তো বলেই যাচ্ছি তখন থেকে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। The halo effect. The interview should assess the whole of candidate's personality and should not be led by
away by any one trait or achievement, ঠিক আছে? হোল পার্সোনালিটি টেস্ট, আমি সেই জন্য সবসময় তোমাদেরকে আগেও বলেছি দ্যাট নিজেদের পার্সোনালিটি ডেভেলপ করো, ঠিক আছে? লিনিয়েন্সি, no mercy should be done when a candidate is rated by two raters. Their rating may be different, one with high score and other with low score, which results in error. তো সেই জায়গায় কি করবে? সেই জায়গায় they should take the average score, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে না একটুখানি আমি একে পরিচয় আছে, এর সঙ্গে আমার আগে থেকে অনেক দিন আগে থেকে জানা, হতেই পারে না? দুটো বন্ধু, ধরো দুটো বন্ধু বা তারা হয়তো জুনিয়র অন্য কোম্পানিতে সার্ভিস করছিল, এই সময় তার সিনিয়র আন্ডারে ভ্যাকেন্সি হয়েছে, তো জুনিয়রকে ডাকছে, হয়তো যে অ্যাসেসার্স দুজন রয়েছে তারা একজন হাই স্কোর দিয়েছে তো একজন লো স্কোর দিয়েছে, তো সেখানে একটা ফেভারিজম চলে আসছে, ঠিক আছে? তো হয়তো তাকে নিল, তার জন্য হয়তো দেখা গেল দ্যাট পারসন ইজ নট সুটেবল ফর দিস পজিশন, হয়তো 6 মাস 1 বছর পরে দেখা যাচ্ছে এই পার্সনটা তো সুটেবল নয়, এবার কি করব একে নিয়ে? আবার একে আটকানোর জন্য বা একে ইনকমপ্লিট কাজগুলো করার জন্য কি আমি আর একটা লোককে হায়ার করব? ঠিক আছে? তো সেই জায়গায় একটা এরার সৃষ্টি হয়ে গেল, আমাদের পুরো ম্যানেজমেন্ট প্রসেসের ভেতরে একটা এরার হয়ে গেল, ঠিক আছে? প্রজেকশন, interviewer expects his own qualities, skills, opinions, values as he resembles his age, voice and background. এইটা ইন্টারভিউয়ার, ধরো 20 years এর এক্সপেরিয়েন্স একটা মানুষ ইন্টারভিউ নিচ্ছে, obviously that person is well capable of taking interview, ঠিক আছে? তার কারণ তার কাছে তার লাইফের এক্সপেরিয়েন্স অনেক বেশি, সে বিভিন্ন সিচুয়েশন ফেস করে সেই 20 ইয়ার সেই ফিল্ডে সে রিটেন করছে নিজেকে, অনেক সিচুয়েশনকে তাকে ওভারকাম করতে হয়েছে, অনেক হার্ডলস তাকে ওভারকাম করতে হয়েছে, তাহলে দ্যাট পারসন ইজ দ্য বেস্ট পারসন টু টেক ইন্টারভিউ। বাট সে কি করছে, সে তার রেসপেক্টে কোশ্চেন গুলো করতে থাকছে। বাট একটা ফ্রেশার্স, একটা 22 বছরের ছেলে বা মেয়ে যখন ইন্টারভিউ দিতে আসছে, তার কাছে না সেই অতটা ম্যাচুরিটি আছে একটা 50 ইয়ার্স এর পারসনের মতন, বা তার কাছে না অত এক্সপিরিয়েন্স আছে, তার কাছে কি আছে, তার কাছে আছে শুধু স্কিল সেটটুকু। কিন্তু অনেক সময় ইন্টারভিউয়ার কি করে, তার রেসপেক্টে, তার এই 20-25 ইয়ার্স এর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এর রেসপেক্টে সে কি করছে যে না সেই কোয়ালিটিস গুলো তার ভেতর দেখতে চাইছে। বাট সেটা তো পসিবল না, একটা 50 বছরের মানুষের সাথে 22 বছরের মানুষের কম্পারিজন করা সম্ভব নয়, ঠিক আছে? তো সেই জায়গাগুলোকে, সেই জায়গার জন্য কিন্তু অনেক ভালো ভালো ক্যান্ডিডেট হয়তো জব পেল না সেই জায়গায়। Next is stereotyping. This error arises when interviewers have already formed mental association between particular community, culture, origin. This is an undesirable quality of an interviewer. যে একটাই কমিউনিটি থেকে হচ্ছে বা একটাই অরিজিন থেকে রিক্রুট হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটা কিন্তু একটা স্টিরিওটাইপ হয়ে যাচ্ছে যে একই জায়গা থেকে তো একই টাইপ অফ পারসন আসবে, একই মেন্টালিটির পারসন আসছে। একটা কমিউনিটি মানে প্রায় 90% সবারই থিঙ্কিং ক্যাপাবিলিটিস ম্যাচ করে। এর মধ্যে 100 জনের মধ্যে 10 জন তো আলাদা দাঁড়াবেই, সেটা না। বাট 100 জনের ভেতর 90 জন একই যদি ভাবে, তাহলে কোম্পানি একইভাবে ভাবছে, তাহলে কোম্পানির ডেভেলপমেন্টটাও একইভাবে হচ্ছে, ঠিক আছে? সেখানে কেউ নেই, কোনো আলাদা কোনো লিডার সেই জায়গায় হচ্ছে না যে কোম্পানিকে আরো তাড়াতাড়ি পুল করতে পারবে। তো স্টিরিওটাইপিং এর জন্য কিছু এরার ক্রিয়েট। দ্য লাস্ট স্লাইড ইজ প্লেসমেন্ট। এরপরে আমরা অ্যাটেন্ডেন্সটা করে নেব। Next is placement. Placement is an important human resource activity. Placement is the actual posting of an employee to a specific job. কোথায় প্লেস করব, that person's skill set সেটাকে দেখে আমাকে প্লেস করতে হবে। It involves assigning a specific task and responsibility to an employee. সবাইকে সব ধরনের কাজ দেওয়া যাবে না, তাহলে একটা স্পেসিফিক টাস্ক দিতে হবে। Placement decisions are taken after matching requirement of job with qualification of candidates. ঠিক আছে? তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী ক্যান্ডিডেটসদেরকে জব দেওয়া। অর্গানাইজেশন পুট নিউ রিক্রুটস অন প্রোবেশন পিরিয়ড এন্ড ক্লোজলি মনিটর। এই প্রোবেশন পিরিয়ড যার জন্য করা হয়েছে যে 1 মাস দিয়ে দেখা হলো যে সে এই ফিল্ডে এই কাজকে কেমন কাজ করছে, ঠিক আছে? তো যদি না ভালো কাজ করে তাকে হয়তো 3 মাসের জন্য আবার একটা অন্য পজিশনে দেওয়া হলো। এরকম করে করে হয়তো 3-4টে তাকে সেক্টর বা 3-4টে প্রজেক্টে ঘোরানো হলো, দেখলো যে কোনটা বেস্ট পারফর্ম করছে। And in the meantime সে 4টে ধরো কাজও শিখে গেল। যে শিখতে চায়, অবভিয়াসলি যে শিখতে চায় না সে কোনো মানে 5 বছর কেটে গেলেও শিখতে পারবে না। বাট যে শিখতে চায়
সে হয়তো এই 1 বছরের মধ্যে হয়তো 4টে ছোট ছোট প্রজেক্টে কাজ করে তাদের ওয়ার্কিং স্টাইল এগুলো শিখে যাচ্ছে, বা প্রজেক্টে কি করতে হচ্ছে সেগুলো শিখে যাচ্ছে। ঠিক আছে, তো দেখা গেল এবার যেটা বেস্ট পারফর্ম করলো সেই জায়গায় প্লেস করলো। তো সেই একটা কিন্তু বিশাল বড় পার্ট এটা। ঠিক আছে, তো প্লেসমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এইচআর। কারণ ঠিক মানুষটাকে ঠিক জায়গায় যদি প্লেস না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোম্পানি বা অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট হওয়াটা মুশকিল। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। এরকম ভাবেই কিন্তু গল্পের মতন করে অ্যান্সার গুলো নিজের ভাষায় লিখতে হবে। আচ্ছা, লিংকটা দিয়েছি অ্যাটেন্ডেন্সের, চট করে অ্যাটেন্ডেন্সটা করে দাও। চট করে অ্যাটেন্ডেন্সটা করে দাও, তারপরে আমরা নেক্সট আবার মঙ্গলবার দিন ক্লাস আছে, আমরা নেক্সট টপিকটা নিয়ে শুরু করবো। এইচআর আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা, লিপিকা ম্যাডাম কি পরের টপিকটা শুরু করেছেন নাকি? আমি মঙ্গলবার তোমাদের ক্লাসটা নিতে পারিনি, মঙ্গলবারই না হলে শেষ হয়ে যেত। আচ্ছা, যারা আজকে যদি কেউ নতুন এসে থাকো ক্লাসে, মানে আগে ক্লাস করনি, তারা একটু চ্যাট বক্সটা একটু দেখে নাও, দেখতে পাবে যে আজকে যে লিংক একটা দিয়েছি সেখানে অ্যাটেন্ডেন্সটা দিতে হবে। ঠিক আছে, আজকে কিন্তু কম্পারেটিভলি কম স্টুডেন্ট রয়েছে, তাই না? অন্যদিন 31 32 হয়ে যায়, মানে আমাকে ইনক্লুডিং তো অ্যারাউন্ড 30 স্টুডেন্ট থাকে। সেই জায়গায় আজকে ধরো আমার 26 তো 24 বা 25 আজকে স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্টস, তাই না? তো 25 নাম্বার অফ স্টুডেন্টস আজকে, তো 6 জন আগের দিনের থেকে কম। ঠিক আছে, তো অ্যাটেন্ডেন্সটা কিন্তু একটুখানি বাড়াতে হবে, কমাতে নয়। এটাকে একটুখানি ভালো করে দেখো তোমরা। ঠিক আছে, আর দেখছো স্টেট কাউন্সিলও অনেক কড়াকড়ি করে দিচ্ছে, আগের মতন আর সিস্টেম থাকছে না। রঞ্জিত দাস কিছু বলতে চায়, রঞ্জিত বলতে পারো, বলো রঞ্জিত। বলছি স্যার, বলো। প্রেজেন্টটা কিভাবে দেবো? চ্যাট বক্সে দেখো একটা লিংক দেয়া আছে, সেই লিংকটা ফিল আপ করবে। এখন অব্দি 21 people have submitted their attendance. 21। চ্যাট বক্সটা দেখো, চ্যাট বক্সটা দেখলেই দেখতে পাবে। চ্যাট বক্সটা দেখতে পাচ্ছি না তো। ইন কল মেসেজেস, মোবাইল থেকে যদি করো তাহলে দেখবে ইন কল মেসেজেস আছে, 3টে ডট যেখানে আছে সেখানে দেখো ইন কল মেসেজেস। আচ্ছা স্যার, তাড়াতাড়ি করবে, কারণ নেক্সট ক্লাস আবার তোমাদের শুরু হয়ে যাবে। ঠিক আছে, এখন অব্দি 22 জনের পেয়েছি, 22। ইলেকট্রিক্যালের অ্যাটেন্ডেন্স কিন্তু কম্পারেটিভলি অনেক কম, 1 2 3 4 5 6 জন মাত্র ইলেকট্রিক্যাল অ্যাটেন্ডেন্স বাড়াতে হবে, অ্যাটলিস্ট 15 to 20 ফিগার্সে আনতে হবে তোমাদের অ্যাটেন্ডেন্স। রঞ্জিত দিয়েছে 23 জন হলো। কজন টোটাল ছিল কজন? আরো দুজনের তো হওয়া উচিত, দুজন বা অ্যাটলিস্ট একজনের আরো হওয়া উচিত। কেউ মিস করে যাচ্ছ না তো অ্যাটেন্ডেন্স? আমি জাস্ট একবার নামটা কল করছি,
তোমরা দেখে নেবে যে সবার অ্যাটেন্ডেন্স হলো কিনা, যে বাকি আছো একবার জাস্ট বলবে, ঠিক আছে? ইলেকট্রিক্যাল ইটিসি মিলিয়ে বলছি: ঋতুশ্রী, বিক্রমজিৎ, সুস্মিতা, শুভদীপ, সৌনক, উদয়, চন্দ্র, অরিজিৎ, রোহান, আলমগীর, অন্বেষা, রেশমি, তৃষা হাজরা, তৃষা দে, প্রদীপ, জ্যোতির্ময়, জয়জিৎ, সুমন, ইন্দ্রনীল, অমিত, কুমার, বিদিশা, নয়ন, শ্রেষ্ঠা, রঞ্জিত। কারোর যদি বাকি থাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, কারোর যদি বাকি থাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, otherwise we will end the class over here. তো ইলেকট্রিক্যালরা তোমরা এই এটা লিভ করে তোমরা নিজস্ব তোমাদের ডিপার্টমেন্টাল লিংকে চলে যাও ইলেকট্রিক্যালরা। নয়ন মনে হচ্ছে দেয়নি, নয়ন দাস, হ্যাঁ দিয়েছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমি লিভ করছি। তোমরা ইলেকট্রিক্যাল যারা আছো তোমরা ডিপার্টমেন্টাল লিংকে চলে যাও, ইটিসি রা এখানেই থাকো, ইটিসি দের এখানেই ক্লাস হবে, ঠিক আছে?